মাননীয় ডেপুটি স্পিকার, মাননীয় সদস্য, আপনি বসুন প্লিজ। লেট আস স্টার্ট আওয়ার বিজনেস। বসেন প্লিজ, বসেন। মুনাজাত হয়েছে তো, আপনি বসেন। আপনি বোধহয় ছিলেন না। মুনাজাত যে হলো, কি বলে, মাননীয় সদস্য, মাননীয় ধর্মমন্ত্রী মুনাজাত ধরেছিলেন, আমরা সকলেই মুনাজাতে অংশগ্রহণ করেছি একটু আগে। আপনি বসেন। আলোচনায় অংশগ্রহণ করবেন পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল হক। জনাব মোহাম্মদ নুরুল হক, আপনার সময় ৮ মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি ৫২ ভাষা আন্দোলন থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ এবং বীর ছাত্র জনতাকে। আমার বক্তব্যের সাথে একই সাথে স্মরণ করছি এই ভূমির কৃতি সন্তান, বাংলাদেশের জাতীয় নেতা, বাঙালির ইতিহাসের পরতে পরতে যাদের অবদান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শেরেবাংলা কে ফজলুল হক, মুক্তিযুদ্ধের অন্যতম নেতা শেখ মুজিবুর রহমান, ৭১-এর ২৫শে মার্চ দিগ্ভ্রান্ত জাতিকে হ্যামিলেনের বাঁশিওয়ালার মতো উজ্জীবিত করেছিলেন, ৭৫-এ জাতীয় সংকটে জাতির নেতৃত্বে আবির্ভূত হয়েছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি স্মরণ করছি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের পথের পায়োনিয়ার ছিলেন, নারী শিক্ষার অগ্রদূত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সংসদ এসে কথা বলে সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমাদের সংসদ নেতা, আমাদের জোটের নেতা জনাব তারেক রহমানকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। গলাচিপা, দশমিনা, পটুয়াখালী ৩-এর সাধারণ মানুষ যারা নানাবিধ হুমকি ধমকি প্রলোভন উপেক্ষা করেও চরাঞ্চলের দ্বীপ এলাকায় ছিল না ভালো কোনো স্কুল, কিছুদিন পড়াশোনা করেছি, তারপর আবার ঢাকা এসেছি। ঢাকার গাজীপুরের কালিয়াকুর একটি মফস্বল এলাকায়, সেটাও এক প্রকার একটা উপশহর, সেখানেও স্কুলে ভর্তি হয়েছি, দেখেছি টিচার সংকট। বিজ্ঞানে পড়াশোনা করেছিলাম, কিন্তু বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্রপাতি বা প্র্যাকটিক্যাল করার খুব বেশি উপকরণ ছিল না। এই প্রতিকূলতা মাথায় নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। অনেক স্বপ্ন এবং আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যখন দেখি হলের একটি সিট পাওয়ার জন্য এক প্রকার আধুনিক দাস প্রথার মতো রাজনৈতিক দলে লেজুর ভিত্তি করতে হয়, তখনই ভেবেছিলাম এই প্রথার পরিবর্তন দরকার। তখন থেকেই নিজের মনের মধ্যে প্রতিবাদকে লালন করে এগিয়ে যাচ্ছিলাম। যখন গ্রাজুয়েশন শেষে চাকরিতে প্রবেশ করার চিন্তা করি, পরিবারের দায়িত্ব নেওয়ার কথা চিন্তা করি, তখন পড়াশোনা করতে গিয়ে দেখি মাননীয় স্পিকার কোটার বেড়াজালে মেধাবীরা বন্দী। তখন মনে হয়েছে যে এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম, অন্যায়, অন্যায্য, এটার পরিবর্তন করা দরকার। এভাবে এই আধুনিক সময় একটি রাষ্ট্র চলতে পারে না। সারা দেশের ছাত্র তরুণদেরকে সংগঠিত করে ২০১৮ সালে ১৭ই মার্চ আনুষ্ঠানিকভাবে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলাম। এবং আপনি জানেন সেই আন্দোলন করতে গিয়ে আমাদের স্পিরিটের জায়গা, শহীদ মিনারের মতো জায়গায় কিভাবে শিক্ষার্থীদেরকে কুকুরের মতো পেটানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে। আমি নিজে সে সময় অমানবিকভাবে
আক্রান্ত হয়েছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তরিকুলকে কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার কোমরের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, এই কোটা সংস্কার আন্দোলন চলার মধ্যেই যখন দুজন স্কুলগামী শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে উঠে, কোমলমতি শিক্ষার্থীদের উপরে কিভাবে হাতুড়ি হেলমেট বাহিনীর তাণ্ডব চলেছিল আপনারা দেখেছেন। মাননীয় স্পিকার, আজকে জুলাইয়ের কথা বলা হচ্ছে, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো জুলাইকেও কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কক্ষিগত করে ফায়দা নিতে চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়েছে, আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, কোন কিংস পার্টি গঠনের জন্য এদেশের ছাত্র জনতা রাজপথে নেমে আসে নাই, জীবন দেয় নাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ ১.৫ দশকের লড়াই সংগ্রাম, তারই ধারাবাহিকতায় জুলাই তার উৎকৃষ্ট উদাহরণ। আমরা আজকের এই বিরোধী দলের নেতৃবৃন্দ, মাননীয় স্পিকার, আমি শুধু ২-৩টি নিউজ লিঙ্ক আমাদের বন্ধুদের উদ্দেশ্যে পড়ে শোনাতে চাই, আমাদের সংসদ সদস্যের উদ্দেশ্যে, যেটা গতকালকে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য জনাব আন্দালিব রহমান পার্থ তার বক্তব্যে বলেছেন, আমরা যে গত ১৭ বছর লড়াই সংগ্রাম করেছি, দেশের মানুষের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়েছি, আমরা সেটি জেনজির সাথে, তরুণ প্রজন্মের সাথে কানেক্ট করতে পারছি না, যার ফলে তারা হয়তো সঠিক বিষয়টা জানছে না। ২০২০ সালে দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ভিপি নির্বাচিত হয়ে ওই ডাকসুর কক্ষে বসেই সাক্ষাৎকারে বলেছিলাম, সরকারের পতন ছাড়া দেশের মানুষের মুক্তি নেই। ১৬ জুলাই ২০২০। মাননীয় স্পিকার, জুলাইয়ের ২৬শে জুলাই ২০২৪ বাংলা ট্রিবিউনের একটি নিউজ, সেখানে লেখা আছে, আন্দোলনকারীদের দাবি দেওয়া লিখে দিয়েছিলেন নূর। একই দিনের দৈনিক কালবেলার একটি নিউজ, আজকের আমাদের সংসদ বিরোধী দলীয় চিফ হুইপের ছবি, মাঝখানে আমার ছবি, তার বাম পাশে সার্জিস আলমের ছবি দিয়ে বলা হয়েছে, দুই সমন্বয়কে নিয়ে সরকার পতনের আলোচনা, নূরের সরকার পতনের আলোচনা। বাংলা BDNews24.com ২৬শে জুলাই, সেতু ভবনের নাশকতা, নূর কারাগারে রিমান্ডে নির্যাতনের অভিযোগ, আন্দোলনকারীদের ৮ দফা কর্মসূচি নুরুল হক নূর লিখে দিয়েছিলেন বলে তথ্য রয়েছে ডিবি তদন্ত কর্মকর্তা। ২ আগস্ট ২০২৪ আদালত প্রাঙ্গণে নূর সরকার পতনের 10% ধাক্কা দরকার, প্রশাসনের আন্দোলন ঢুকে গিয়েছে। শুধু এই কথাগুলো তাদেরকে এই কারণে স্মরণ করিয়ে দিয়েছি, আমরা যে লড়াইটা করেছি, আমরা যে সংগ্রামটা করেছি, এই সংগ্রামের পেছনে কত মানুষের অবদান, কত মানুষের ত্যাগ, সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়তো জানে না। তারা হয়তো মনে করেছে ফুটবলের ৯০ মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ ৫ মিনিটে গোল দিয়ে দিয়েছে, তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়, কিন্তু তারা খেলোয়াড় নয়। মাননীয় স্পিকার, এই জুলাইয়ের ১২ই জুন ২০২৪ আনুষ্ঠানিকভাবে যুগপৎ আন্দোলনের বৈঠকে বিএনপির গুলশান কার্যালয়ে আজকের বিএনপির মহাসচিব এবং একই সাথে স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য আমাদের প্রতিনিধি দলে যারা ছিলেন, তাদের সাথে আলোচনায় বলেছিলাম, এই ছাত্র আন্দোলনের স্ফুলিঙ্গ বারুদের মতো জ্বলে উঠবে, এই ছাত্রদের পাশে থাকতে হবে, আপনারা ছাত্র দলকে সেইভাবে নির্দেশনা দিন। তারা সবসময় আমাদেরকে বলেছে, তোমরা যখন যেভাবে সহযোগিতা চাও, ছাত্রদল প্রস্তুত থাকবে। ভারতের শিলং অবস্থিত সালাউদ্দিন আহমেদ, আমি তাকে রেসপেক্ট করি, তার সাথে যে কয়েকবার কথা বলেছি, অত্যন্ত বিজ্ঞ লার্নেড মানুষ মনে হয়েছে। রাতে প্রায় তার সাথে কথা হতো ১৮-১০ মিনিট ২০ মিনিটের মতো। তিনি দেশ, জাতি, তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে কথা বলতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, একই বিশ্ববিদ্যালয়, আপনিও একই হলের, সেও সিনিয়র, সেই সুবাদে তার কাছ থেকে পরামর্শ নিতাম। এই জুলাইয়ের মধ্যেও তার সাথে, এমনকি এই ৮ দফা যেটি আমি লিখে দিয়েছিলাম আমার আন্দোলনকারী বন্ধুদেরকে, সেটিও সালাউদ্দিন আহমেদের সাথে পরামর্শ করে, আলাপ করে। মাননীয় সদস্য, আসলে সময় তো শেষ হয়ে গেছে, তারপরে আপনি কোঠা আন্দোলনের অন্যতম পথিকৃত ডাকসুর সাবেক ভিপি, সবকিছু বিবেচনায় নিয়ে আপনাকে আর ৩ মিনিট সময় দেয়া হলো। দয়া করে 3 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, যদি একটু বাড়িয়ে দেন, এটা হচ্ছে আমার প্রথম একটা বক্তব্য এবং ঐতিহাসিক এই সংসদে এই সময়ে কিছু কথা বলা দরকার, যেই অব্যক্ত কথা অনেকেই জানে। ঠিক আছে 5 মিনিট, সর্বমোট 5 মিনিট দেয়া হলো। 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনি জানেন
আজকের সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 111-এর বিরাজনীতিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে দেশ তাকে বাধ্য করেছিল, কিন্তু সুদূর প্রবাসে নির্বাসিত থেকেও তিনি দেশের সাথে, দেশের নেতা কর্মীদের সাথেই শুধু ছিলেন না, অপরাপর রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত ছিলেন। যেই কারণেই 2022 সালের 30শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে 31টি দলকে নিয়ে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের এক দফার যুগপৎ আন্দোলন সূচনা করেছিলেন। এবং আজকের আমাদের বন্ধুরা যে সংস্কারের কথা বলছে, সেই সংস্কার 2022 সালে 31 দফা রাষ্ট্র সংস্কারের রাষ্ট্র সংস্কারের সেই রূপরেখা দিয়েই আমরা আন্দোলন করেছিলাম। এমনকি এই 24-এর গণ অভ্যুত্থানের পূর্বেও আমাদের আজকের অনেক সংসদ সদস্য এবং সেই সময়ের আন্দোলনের বন্ধুরা আমাকে দায়িত্ব দিয়েছিলেন, বলেছিলেন আপনি কনফার্ম করেন এই আন্দোলনে বিএনপি আমাদের সাথে আছে, সাপোর্ট করবে, তবেই আমরা এক দফাতে আমরা যেতে পারি। তারই ধারাবাহিকতায় আমি যেদিন গ্রেপ্তার হই 19শে জুলাই দিবাগত রাত 20 তারিখে পড়ে গেছে, সেদিন আজকের আমার ডান পাশে বসা মাননীয় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তার মোবাইল ফোনে আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির প্রেস উইং এর কর্মকর্তা সাইরুল কবিরের মাধ্যমে বিএনপির মহাসচিব আজকের এলজিআরডি মন্ত্রী, তাদের সাথে কথা বলি। হেফাজতের নেতা থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিলাম। কিন্তু আমি স্পষ্টভাবেই বলবো, আমি জামাত ইসলামের বিগত দিনের কন্ট্রিবিউশনকে অ্যাকনলেজ করি, কিন্তু আমার সাথে আনুষ্ঠানিকভাবে আন্দোলন সংগ্রামের বিষয়ে আমি এই যে ক্রাইসিস মোমেন্টে এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখনো আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই। তাদের পরামর্শ আমি কখনো আমার সাথে সুযোগ হয় নাই কিংবা গ্রহণ করি নাই। তাদের আন্দোলনকে আমি রেকগনাইজ করি, কিন্তু আমি শুধু এইটুকু বলছি যে আজকে যখন জুলাই নিয়ে কথা হয়, জুলাই নিয়ে বিকৃত তথ্য উপস্থাপন করা হয়, গতকালকে এবং তার আগের দিনও আমাদের একজন সংসদ সদস্য এবং এই সরকারের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেছিলেন যে জুলাই সনদে পরিষ্কারভাবে বলা ছিল যে এই বিষয়গুলোতে আমরা একমতে পৌঁছাতে পারছি না, রাজনৈতিক দলসমূহ সেগুলো জনগণের কাছে নিয়ে যাবে, জনগণ যার পক্ষে ম্যান্ডেট দিবে তারা তাদের মতো করে করবে। তো আজকে জুলাই সনদ যে ইস্যুতে বিএনপির দ্বিমত ছিল, নোট অফ ডিসেন্ট ছিল, সেটা বিএনপি বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে মিথ্যা, সত্যের সাথে মিথ্যাকে জড়িয়ে আমি মনে করি এই অপপ্রচার অন্তত আমাদের বিরোধী দলের বন্ধুদের করা উচিত নয়। এই সম্পর্কে আমি, তারা যেহেতু কোরআন হাদিসের রেফারেন্স মাঝে মাঝে দিয়ে থাকেন, তাই আমি একটি আয়াত দিয়ে আমি তাদেরকে বলতে চাই, যেটি সূরা বাকারাতে বলা হয়েছে, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকমুতুল হককে ওয়া আনতুম তাআলামুন, অর্থাৎ তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করিও না, জেনে শুনে সত্য গোপন করিও না। সুতরাং আমার বন্ধুদেরকে আমি বলবো, আজকে বিএনপি এবং তার জোট সঙ্গীদেরকে যেভাবে সংস্কার বিরোধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে, সেটি মোটেই একটি সুস্থ ধারার রাজনীতির লক্ষণ নয়। আজকে আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলি, ইতিবাচক পরিবর্তনের কথা বলি। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, এই বাংলাদেশের জনগণের নেতা তারেক রহমানের লাইফস্টাইল, জীবনাচরণ, তার যে দেশ নিয়ে মিশন ভীষণ, আমরা তার মন্ত্রিসভায় কাজ করে আমরা দেখতে পাচ্ছি। তাই আমি আমার বিরোধী দলের বন্ধুদেরকে বলবো, আপনারা তর্কের খাতিরে তর্ক, বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে আল্লাহর রাস্তে এই 5 বছর এই সরকারকে গঠনমূলক সমালোচনা এবং ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী 5 বছর এই দেশকে একটি অনন্য উচ্চতায় এগিয়ে নিয়ে যাব। আমি শুধুমাত্র আমার কথাটা শেষ করতে চাই রবার্ট ফ্রস্টের কবিতার 2-3টি লাইন দিয়ে, দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসড টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন যশোর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব অনিন্দ ইসলাম অমিত। জনাব অনিন্দ ইসলাম অমিত, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম।
ধন্যবাদ মাননীয় স্পিকার। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি ২৬শে মার্চ ১৯৭১ শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামে এ বাংলাদেশের খেটে খাওয়া শ্রমিক, ছাত্র, যুবক এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন। শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই ৩ লক্ষ মা বোনদেরকে, যাদের সম্ভ্রমের বিনিময়ে এই বাংলাদেশের মাটি তার সতীত্ব ফিরে পেয়েছিল। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ৯০-এর গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার নিজ জেলা যশোরের ৬৮ জন সূর্য সন্তানকে, যারা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন। আমি কৃতজ্ঞচিতে স্মরণ করছি আমার নিজ নির্বাচনী এলাকা যশোর সদরের সম্মানিত ভোটারদেরকে, যারা ভোট দিয়ে তাদের প্রতিনিধিত্ব করবার সুযোগ আমাকে দিয়েছেন। মাননীয় স্পিকার, আজ সারাদিন যাদের কথা শুনেছি, বারবার তাদের বক্তব্য শুনে বিমোহিত হয়েছি। তাই আজ কোনো বক্তব্য রাখবার ধৃষ্টতা আমি দেখাবো না। আমি আমার কিছু ভালো লাগার স্মৃতি এবং কিছু কষ্টের স্মৃতি আজ এই মহান জাতীয় সংসদে তুলে ধরতে চাই। আজ আমার জন্য একটি কষ্টের দিন। গতকাল আমার রাজপথের সাথী, আমার সদর উপজেলা অন্তর্গত কচুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন ইরানকে উন্নত চিকিৎসার্থে ঢাকায় আনবার পথে ভাঙায় তিনি ইন্তেকাল করেছেন। এরকম ভাবে প্রতিনিয়ত আমার নিজ জেলা যশোরের রোগী স্বজনদেরকে উন্নত চিকিৎসায় ঢাকা কিংবা খুলনায় যেতে গিয়ে পথিমধ্যেই জীবন দিতে হয়। আর তাই ২০০১ সালের বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবার পর আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলেন যশোর একটি পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট প্রতিষ্ঠার। দেশনেত্রী সেই আহ্বানে সাড়া দিয়ে করোনারি কেয়ার ইউনিট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। বিল্ডিং হলো, বাক্সভর্তি মেশিন আসলো, কিন্তু সরকারের পালা বদলে সেই ১৯ বছরে বাক্স খুলে সে মেশিন আর চালু হলো না। তাই এই ১৯-২০ বছরে এভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এবং খুলনায় যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত বহু রোগীকে জীবন দিতে হয়েছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এখানে উপস্থিত আছেন, তাকে আমি এই কথাটি উল্লেখ করেছিলাম অতীতে। আমি আশা করব আগামীতে আমার ওই অঞ্চলের কোনো মানুষকে যেন উন্নত চিকিৎসাতে ঢাকায় নিয়ে যাওয়ার পথে কিংবা খুলনায় নিয়ে যাওয়ার পথে জীবন হারাতে না হয়। মাননীয় স্পিকার, কষ্টের কথা বলে এই মহান সংসদের বাতাস ভারী করতে শুধু চাই না, তাই কিছু সুখ স্মৃতির কথা তুলে ধরতে চাই। গত পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী আমার নিজ জেলা যশোরে গিয়েছিলেন। ১৯৭৬ সালে তার প্রয়াত পিতা তৎকালীন রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উলসি যমুনাথপুর খাল খননের মাধ্যমে বাংলাদেশে খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। ৫০ বছর পর তার সন্তান প্রিয় প্রধানমন্ত্রী সেই খাল পুনঃখনন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। ৫০ বছর পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে ছিলেন আমার প্রয়াত পিতা। সৃষ্টিকর্তা আমাকে সৌভাগ্য দিয়েছেন ৫০ বছর পর তার সন্তানের পাশে দাঁড়াবার। সেই দিন একই সাথে
মাননীয় প্রধানমন্ত্রী যশোরে 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আসলেন। যেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন 20 বছর পূর্বে, যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে লক্ষাধিক জনতাকে সাক্ষ্য রেখে আমার প্রয়াত পিতার আহ্বানে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 20 বছর পর তার সন্তান তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী সেই মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন সেখানেও তার পাশে দাঁড়াবার। এটি শুধু আমার ব্যক্তিগত সুখ স্মৃতির কথা নয়, যশোর থেকে মাননীয় প্রধানমন্ত্রী সমগ্র দেশবাসীর জন্য একটি শুভ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন আগামীতে আমাদের মায়েদের, আমাদের বোনেদের যাদের সংসার পরিচালনা করতে প্রতিদিন রান্নার জন্য যুদ্ধ করতে হয়, তাদের স্বাচ্ছন্দ্য দেবার জন্য তিনি প্রতিটি নারীর জন্য একটি করে এলপিজি কার্ড দিবেন, যার মাধ্যমে আমাদের মায়েরা, আমাদের বোনেরা তারা সহজ মূল্যে, ভর্তুকি মূল্যে এলপিজি সিলিন্ডার ক্রয় করে তারা রান্নার প্রয়োজন মেটাতে সক্ষম হবেন। মাননীয় স্পিকার, আজ এই সংসদে দেখছি কৃতিত্ব দাবি করবার একটি প্রতিযোগিতা চলছে। আমার নেতা যেহেতু তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন ভালোবেসে শ্রদ্ধায় মায়ের আসনে অধিষ্ঠিত করেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন আদর্শ মনে করেছি, তখন স্পষ্ট করে বলতে চাই 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা প্রিয় নেতা তারেক রহমান কিন্তু একটি বারের জন্য গণ অভ্যুত্থানের সফলতার কৃতিত্ব দাবি করেননি। যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 7 শতাধিক নেতাকর্মী গুম হয়েছিলেন, যদিও 5000-এর উপর নেতাকর্মী জীবন দিয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যদিও 50 লক্ষ নেতাকর্মী বারবার মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে গেছেন, প্রতি সপ্তাহে তাদের জীবনের সিংহভাগ সময় কোর্টের বারান্দায় গেছে, আপনি আজ মাননীয় স্পিকারের চেয়ারে বসে আছেন, আপনারও দ্বারস্থ হতে হয়েছে আমাদেরকে ওই উচ্চ আদালতে আইনি পরামর্শ পাওয়ার জন্য, আইনি সহায়তা পাওয়ার জন্য। কিন্তু আমার প্রিয় নেতা তারেক রহমান গণ অভ্যুত্থানের কৃতিত্ব সমগ্র দেশবাসীর কাছে ভাগ করে নিয়েছিলেন। তাই কৃতিত্ব দাবি করবার প্রতিযোগিতা নয়, মুখে। মাননীয় সদস্য, দয়া করে আপনার বক্তব্য শেষ করবেন, আর 2 মিনিট সময় দেয়া হলো, প্লিজ 2 মিনিটের মধ্যে শেষ করবেন। তাই আমি শুধু বলবো এই কথাটি যে শুধু মুখে ঐক্যের কথা নয়, আমি মাঝে মাঝে আতঙ্কিত হই আমার বিরোধী দলের বন্ধুদের শরীরী ভাষায়। এত উত্তেজনা, সামান্য কিছু শব্দ এবং বাক্যের জন্য এত উত্তেজনা কিন্তু শরীরের জন্য ভালো নয়। আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা উপস্থিত থাকলে তাকে অনুরোধ করতাম, যশোর 5 নির্বাচনী এলাকা থেকে যিনি নির্বাচিত হয়েছেন তাকে আমি চাচা বলে সম্বোধন করি। আমার সাথে জেলখানায় একই সাথে থেকেছেন, একসাথে রোজা রেখেছি, ফজরের নামাজ আদায় করেছি, ইফতার করেছি। কিছু হলে উনি যেভাবে উত্তেজিত হয়ে যান, উনার শরীরটা কিন্তু খারাপ। এত উত্তেজনায় কোনো দুর্ঘটনা ঘটে কিনা এ কারণে আমি কিন্তু আতঙ্কিত। মাননীয় স্পিকার, আজ যেহেতু রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ কিছু নেই, এই রাষ্ট্রপতি ফ্যাসিস্টদের দ্বারা নিয়োগপ্রাপ্ত, কিন্তু ভালো লাগার বিষয়টি হচ্ছে সেই ফ্যাসিস্টদের দ্বারা নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে স্বীকার করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের কথা স্বীকার করেন, প্রিয় নেতা তারেক রহমানের অবদানের কথা স্বীকার করেন, তখন ভালো লাগে। ঠিক যেমনটি ভালো লাগে এই 26শে মার্চ যখন শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ওই সাভারের স্মৃতিসৌধে গিয়েছিলাম, যখন দেখলাম বিরোধী দলীয় বন্ধুরাও ঠিক একইভাবে শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত হয়েছেন। ঠিক যেমন ভাবে ভালো লাগে মুক্তিযুদ্ধের সূর্য সন্তান মেজর হাফিজউদ্দিন বিক্রমকে ওই স্পিকারের চেয়ারে বসানোর জন্য সব দল মত নির্বিশেষে যখন সমর্থন দেন, তখন ভালো লাগে। এই ভালো লাগাটা ধরে রাখতে চাই। তাই আসুন, আজ যেটি গতকাল একজন মাননীয় সংসদ সদস্য বলেছেন, পার্থক্য রয়েছে বলে ঐক্যের কথা ওঠে, পার্থক্য থাকবে নিজের আদর্শের জায়গায়, কিন্তু
ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। অনারেবল চিফ হুইপ। আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতে চাই যে আজকের জাপানের মাননীয় কৃষিমন্ত্রী এগ্রিকালচার মিনিস্টার এবং তিনি স্পেশাল এনভয় অফ জাপানি প্রাইম মিনিস্টার, তিনি বাংলাদেশ পার্লামেন্টে এসেছেন। আমি ইংলিশে বলবো, তিনি পার্লামেন্টে এসেছেন। আমরা তাদের সকলকে অভিনন্দন জানাই। স্পেশাল এনভয় অফ দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ জাপান, Minister of Agriculture, Forestry and Fisheries, Mr. Suzuki Nori Kawaju, and his delegates are visiting in the parliament, and he is already present here in the Bangladesh. We have a long relationship and friendly relationship with the since 1971, so we welcome them in the Parliament House, and again we just clap for them. Thank you very much. ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আলোচনায় অংশগ্রহণ করবেন নাটোর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য ফারজানা শারমিন। ফারজানা শারমিন, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মহান রাব্বুল আলামিনের দরবারে হাজার শুকরিয়া। ফারজানা শারমিন নামের পেছনে এমপি উচ্চারিত হয় ইদানিং। মাননীয় স্পিকার, ছোটবেলা থেকে বাবা খুব আদরের একটি নাম নিয়ে ডাকতেন, কাইলা বলে। দেখতে কালো তো সে কারণে। কালের পরিক্রমায় কলেজ, বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, তারপরে কর্মক্ষেত্রে যখনই কেউ শুনেছেন যে নাটোরের মেয়ে, বনলতাও বলেছেন কেউ কেউ। ইদানিং মাননীয় স্পিকার, আমাকে সবাই সব থেকে বেশি যেটা বলে চেনে সেটা হচ্ছে আমি নাটোরের বিটি, লালপুর বাগাতিপাড়ার বিটি। ধন্যবাদ জানাতে চাই, শুকরিয়া আদায় করতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের বর্তমান সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তার কারণে আজকে আমি এখানে এসে দাঁড়াতে পেরেছি। মাননীয় স্পিকার, ইদানিং মাঝে মাঝে আমাদের সংসদের তাপমাত্রা 25 ডিগ্রি এমনি এসি চলে, তারও একটি বেশি উত্তপ্ত হয়ে যায় আমাদের মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যদের কারণে। তো এরকম বিভিন্ন সময় আগেও হতো মাননীয় স্পিকার। মনে আছে ছোটবেলায় দেখতাম যখন এরকম সংসদ উত্তপ্ত হতো, তখন সামনে বসে থাকা আমাদের দেশনেত্রী, মাতৃ সমতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া পেছনের দিকে তাকিয়ে ইশারা করে মাননীয় চিফ হুইপকে বলতেন, পটলকে দাঁড় করিয়ে দাও। মাননীয় স্পিকার, আমি আজকে গর্ববোধ করি আমি আজকে সংসদে দাঁড়িয়ে আছি, সেই সংসদে যেই সংসদে আমার পিতা মরহুম ফজলুর রহমান পটল একটি সময় দাঁড়িয়ে দেশকে রিপ্রেজেন্ট করেছেন। আমি গর্ববোধ করি আমি আজকে সেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আছি, যে মন্ত্রণালয়ে দাঁড়িয়ে, যে মন্ত্রণালয়ে বসে আমার বাবা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছিলেন একটি সময়। মাননীয় স্পিকার, আমরা দীর্ঘ একটি পথ পাড়ি দিয়ে এসেছি। অনেক অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, 17 বছরের যন্ত্রণা, বঞ্চনা আমাদের হৃদয়ে ধারণ করে আমরা একটি ফাংশনাল পার্লামেন্টের শপথ করে এসেছি সবার কাছে। আজকে সকালের সেশনে মাননীয় স্পিকার, চট্টগ্রামের ওয়াটার লগ নিয়ে আমাদের চট্টগ্রামের একজন মাননীয় সংসদ সদস্য যেটা বলেছেন, জলাবদ্ধতা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে মাননীয় স্পিকার এই লগ তৈরি করা হয়েছে বিগত 17 বছর ধরে। ইনস্টিটিউশনগুলোকে মাননীয় স্পিকার ধ্বংস করা হয়েছে খুব পরিকল্পিতভাবে। আমরা যখন মানুষের কাছে ভোট চাইতে গেছি, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে গেছি, মানুষকে আমরা স্বপ্ন দেখিয়েছি মাননীয় স্পিকার, একটি উন্নত বাংলাদেশে, যে বাংলাদেশে তাদের জীবন মানের উন্নয়ন হবে। তবে মাননীয় স্পিকার, এটা ঠিক, আমরা যেহেতু কাউকে জান্নাতের স্বপ্ন দেখাইনি, সেহেতু যে ওভারনাইট আমরা সবকিছু করে দিতে পারবো না, এটা দেশের সাধারণ মানুষ জানে মাননীয় স্পিকার। আজকে এখানে দেখেছি মাননীয় স্পিকার যে জান্নাত বিক্রির বিষয়ে প্রাথমিকভাবে ক্যাভিয়েট এম্পটার ইম্পোজ করা হলো, পরবর্তীতে আবার অস্বীকার করা হলো যে না, আমরা এটা বিক্রি করিনি।
কিন্তু মাননীয় স্পিকার, যে পথে হেঁটে হেঁটে তারা ভোট চেয়েছেন সেই পথে তো আমরাও হেঁটেছি, আমরাও ভোট চেয়েছি। বিক্রি যাদের কাছে করেছেন তারা তো বলেছেন যে আপনারা গিয়েছিলেন বিক্রি করার জন্য। মাননীয় স্পিকার, একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প, জানি সময় অনেক কম, তারপর মাননীয় স্পিকার একসাথে কাজ করেছি, দয়া করে হয়তো আপনি কিছুটা সময় বাড়িয়েও দেবেন। দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট 4 পিপল। মাননীয় স্পিকার, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এই 4 জন মানুষ এখানে যে কেউ থাকতে পারেন। দিস ইজ আ স্টোরি অ্যাবাউট 4 পিপল, এভরিবডি, সামবডি, এনিবডি অ্যান্ড নোবডি। There was an important job to be done and everybody was asked to do that job, Honorable Speaker. Everybody was sure that somebody would do that work. Anybody could have done that job, but nobody did it. Somebody got angry because that was everybody's job. Everybody thought anybody could do it. And nobody realized everybody wouldn't do it. In the end, everybody blamed somebody when actually nobody asked anybody. Honorable Speaker, the most important part of this story was not anybody, neither somebody, nor everybody, or nobody. It was actually the job that was supposed to be done, Honorable Speaker. গল্পটা বলার পেছনে আগে অনেকগুলো কারণ আছে, অত কিছু বলতে গেলে 7 মিনিট পার হয়ে যাবে মাননীয় স্পিকার। তবে একটা কথা বলতে চাই, যে সময়ে বাংলাদেশে কথা বলার জন্য ট্যাক্স হিসেবে জীবন দিতে হতো, সে সময় লাইভ প্রোগ্রামে টেলিভিশনের পর্দায় বসে তৎকালীন ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সো কল্ড প্রাইম মিনিস্টার বলে উঠে এসেছে মাননীয় স্পিকার। এখন মাঝে মাঝে টকশোতে যখন ডাকা হয়, আন্তরিকতার সাথে সাংবাদিক ভাই বোনদেরকে বলি, টকশোটা করেছি অনেক, একটু ওয়ার্কশো করা দরকার, কিছু কাজ করে নিই, জবাবদিহিতার জায়গা জনগণের কাছে আছে, ফিরবো জনগণের কাছে, জবাব তাদেরকে দিব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, ছোটবেলায় দেখেছি, আমরা সবাই দেখেছি, পাড়া মহল্লায় ঘুরে 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 লেইস ফিতা লেইস বলে ফেরিওয়ালারা ঘুরতেন, কাচের চুড়ি, কপালের টিপ, চুলের ফিতা নিয়ে তারা বিক্রি করতেন। মাননীয় স্পিকার, 71 দেখিনি, 24 দেখেছি। মাননীয় স্পিকার, দেখেছি লেইস ফিতা লেইস স্টাইলে 71কে বিক্রি করতে করতে দেউলিয়া করে ফেলেছে মাননীয় স্পিকার একটি দল। ইদানিং আবার মাননীয় স্পিকার একই স্টাইলে জুলাইকে বিক্রি করার জন্য জুলাই লাগবে জুলাই বলা শুরু হয়েছে। মাননীয় স্পিকার, দেউলিয়া হওয়ার আগে বন্ধ হয়ে যাওয়া উচিত। আপনার মাধ্যমে পুরো সংসদকে জানাতে চাই, চেতনা বিক্রি করার না, ধারণ করার বিষয়। আপনার মাধ্যমে জানাতে চাই, লেটস ফোকাস অন দ্য স্পিরিট, নট অন দ্য ক্রেডিট। মাননীয় স্পিকার, দেশ অনেক দিয়েছে। ভিকারুননিসা স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়াশোনা করেছি। মাননীয় সদস্য, আসলে আমাদের টাইম তো খুব লিমিটেড, তারপরে আপনাকে আর 3 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, দয়া করে 3 মিনিটের মধ্যে শেষ করবেন, ধন্যবাদ। মাননীয় স্পিকার, দুটো কথা না বললেই না। দেখেছি যে যখন এলাকার কথা বলা হয় তখন 2 মিনিট না 5 মিনিট বাড়িয়ে দেওয়া হয় মাননীয় স্পিকার। এরপর আমি এলাকার কথা বলার জন্য আরো 2 মিনিট বাড়িয়ে নিব আপনার কাছ থেকে। মাননীয় স্পিকার, আজকে দাঁড়িয়েছি বাংলাদেশের সব থেকে সর্বোচ্চ ডিগনিফাইড একটি প্ল্যাটফর্মে মাননীয় স্পিকার। এই প্ল্যাটফর্ম যারা আমাদেরকে করে দিয়েছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন মাননীয় স্পিকার, সেই সাধারণ জনগণের জন্য আজকে আমাদের কাজ করার সময় এসেছে। এই কাজ করার সময়ে মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে কিছু ধর্ম ব্যবসায়ী আছেন, ধর্মটাও কিন্তু ধারণ করার বিষয়। আমি খুব অবাক হয়ে দেখেছি, বিগত কিছুদিন আগে আমাদের এই সংসদের বিভিন্ন সহকর্মীদেরকে নিয়ে, নারী সহকর্মীদেরকে নিয়ে সংসদের বাইরে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। কিন্তু আমি অবাক হয়ে দেখেছি মাননীয় স্পিকার, সেটা নিয়ে আমাদের বিরোধী দলের নেতারা, সংসদ সদস্যরা, এমনকি এনসিপি যারা জেন জিকে ওন করে বলেন, তারা পর্যন্ত একটি নিন্দা প্রস্তাব আনেননি। এখানে দাঁড়িয়ে মাননীয় স্পিকার, আমি বলতে চাই, পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে ধর্ম কখনো
পুণ্যকে না বলেছে, পাপকে হ্যাঁ বলেছে। ইসলাম সব থেকে বেশি সম্মানিত করেছেন নারীদেরকে। সেই নারীদেরকে মাননীয় স্পিকার, সংসদ সদস্যরা যখন কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করে, এটি পুরো বাংলাদেশকে, নারী জাতিকে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করা হয়। মাননীয় স্পিকার, সৌভাগ্য হয়নি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে রাজনীতি শেখার, কিছুটা সৌভাগ্য হয়েছে আমাদের দেশনেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে রাজনীতি শেখার। আর বর্তমানে অভিভাবক হিসেবে একজনকে পেয়েছি মাননীয় স্পিকার, তিনি এমন একজন দক্ষ নাবিক, সাগর যত উত্তালি হোক না কেন পথ হারানোর কোনো উপায় নেই ইনশাআল্লাহ। আমরা জনগণের জন্য কাজ করছি, জনগণের জন্য কাজ করব। লালপুরের বিটি হিসেবে, নাটোরের বিটি হিসেবে কয়েকটা কথা না বললেই না। আজকে নাটোর এবং লালপুরের বেশ কিছু প্রবলেমস নিয়ে আমরা কথা বলবো মাননীয় স্পিকার। এখানে চর আছে, প্রত্যেকটা চরাঞ্চলে কিছু সমস্যা থাকে। এই চরগুলোকে ইউটিলাইজ করে যদি আমরা আমাদের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে কাজে লাগাতে পারি, তাহলে সেখানে ক্রাইম কমে যাবে। আমাদের নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিল আছে মাননীয় স্পিকার, সেটাকে আমরা উন্নত করতে চাই। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশের যুবকদের এবং নারীদেরকে উন্নত করার জন্য নাটোরকে উন্নত করতে হবে মাননীয় স্পিকার, সেই জায়গাটাতে আমরা এমফাসাইজ দিতে চাই। আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে দেশ গড়ার কাজে সকল স্বার্থের ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা যেন যে শপথ করে এসেছি মানুষের কাছে, সেই শপথগুলোকে পূরণ করে আবার ফিরে যেতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন নরসিংদী 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন। জনাব সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবে আমাকে বক্তব্য রাখার সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, অনেককে আপনি সময় বাড়িয়ে দিয়েছেন। কেউ আপনাকে চা খাইয়েছে, সময় দিয়েছেন। কেউ আপনার সাথে ওকালতি করেন, কোর্টের বারান্দায় ঘুরেছে, সময় দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধা, 71-এর মুক্তিযুদ্ধের একজন কমান্ডার ছিলাম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে যুদ্ধ করেছি দেশের জন্য, কাজে আমাকে ওনার বদলতে সময় ডাবল দিতে হবে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি যদি আমার 2 থানার 2 হসপিটালকে একদম ইকুইপড করেন তাহলে 2 মিনিট বাড়াবো। ওকে মাননীয় স্পিকার, করবেন তো I ইকুইপ, তাই give তো? you the commitment to do that. জি, But আগে to শেষ take করেন। your preparation to allow me more time. মাননীয় স্পিকার, ফেসিবাদ ও ফেসিবাদের দূষরদের সকল ষড়যন্ত্রকে তুচ্ছ জ্ঞান করে অনুরাগের প্রাবল্যে, দেশের প্রতি মমত্ববোধ এবং ভালোবাসার টানে আমাদের আজকে প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান অনুরাগের প্রাবল্যে সকল বাধাকে তুচ্ছ জ্ঞান করে বাংলার জমিনে পা রেখেছিলেন 25/12/2025। এয়ারপোর্টের মাটিতে পা রেখেছিলেন দেশের প্রতি মমত্ববোধকে বোঝানোর জন্য হাতে মাটি তুলে নিয়েছিলেন। আর সেই মাটির পরশ, সে মাটির গ্রাণ বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতর পৌঁছেছিল, যার ফলশ্রুতিতে 2026-এর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ 2/3 মেজরিটি দিয়ে আমাদের মাননীয় নেতাকে দেশের প্রধানমন্ত্রী করেছেন। জনাব স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন। উনি কিছু কাজ করতে পারেন, এরই মধ্যে প্রমাণ করেছেন। হ্যাঁ মাননীয় স্পিকার, জনাব তারেক রহমান পারেন। সংসদে বসে অন্যান্য সাধারণ সদস্যদের মতন আমাদের সাথে সংসদীয় কাজে অংশগ্রহণ করেন। হ্যাঁ তিনি পারেন। তিনি হানা ভোটের সময়
হাতে হাত তুলে ভোট দেন, যার উদাহরণ আমাদের সামনে আর নেই। 4 বার এমপি হয়েছি, এই সংসদে এসেছে, আগে দেখিনি। উনি হাত তুলে ভোট দেন। হ্যাঁ, তারেক রহমান পারেন। ইয়েস হি ক্যান। উনি ট্রাফিক সিগন্যালে থেমে থাকেন, প্রধানমন্ত্রীর অহংকার নিয়ে না মেনে চলে যান না একা একা। হ্যাঁ, তারেক রহমান সাহেব পারেন। কি পারেন মাননীয় স্পিকার? এই যে কাল রাত থেকে যে বৃষ্টি হলো, আমাদের উজানের পানির ঢলে নিম্নাঞ্চল ডুবে যাচ্ছে, সাথে সাথে রাতের অন্ধকারে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীকে অর্ডার দিলেন ওনাদের জন্য, সেই ভুক্তভোগী কৃষকদের জন্য সাহায্য পাঠাতে। আগে দেখিনি এত তাড়াতাড়ি, এত ঝটিকাপূর্ণ সময় নিয়ে মানুষের সাহায্যে এগিয়ে যেতে। সম্রাট বাবরের মতন উনি সকল মানুষের খোঁজ রাখেন, কখন কোন সময় কত তড়িৎ গতিতে মানুষের সহযোগিতা করা যায়। তারেক রহমান সেটা করেন। হ্যাঁ, এই দেশের জনগণকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার, যে এই দেশের জনগণ জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছেন। একটি নতুন ইতিহাস আমরা সংযোজিত করতে চাই ইতিহাসের সাথে। মাননীয় স্পিকার, এই পবিত্র সংসদের প্রসিডিংসে কিছু জিনিস আসা উচিত। মাননীয় স্পিকার, 16 তারিখে স্বাধীনতা পতাক অনুষ্ঠানে, এই মাসের এপ্রিলের উসমানী মিলনায়তনে আপনিও ছিলেন মাননীয় স্পিকার। কি ইতিহাস দেখলেন? স্বাধীনতার পতাক সেদিন কে পালেন মাননীয় স্পিকার? অনেকের সাথে কাকে দেয়া হলো? সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের পুরোধা, 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাধীনতা পদক মরণোত্তর পুরস্কার দেওয়া হলো। মাননীয় স্পিকার, কে দিলেন সে পুরস্কার? স্বাধীনতার ঘোষক বেগম খালেদা জিয়ার সন্তান, গর্বিত সন্তান তারেক রহমানের হাত থেকে বেগম খালেদা জিয়ার জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার নিলেন। কে নিলেন মাননীয় স্পিকার? বেগম খালেদা জিয়ার সন্তানের হাত থেকে তারই নাতনি জায়মা রহমান দাদির জন্য পুরস্কার নিলেন। এ যে এক ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে, পূর্ববর্তী এবং পরবর্তী ইতিহাসে জিয়া পরিবারের যে অনবদ্য ইতিহাস সৃষ্টি হয়েছে। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়া রহমান। শুধু তাই না মাননীয় স্পিকার, আজকের এই বক্তব্যের শুরুতে অবনত মস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করি, মাগফিরাত কামনা করি আল্লাহর কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য, যিনি এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শুধু স্বাধীনতার ঘোষণা নয় মাননীয় স্পিকার, স্বাধীনতার ঘোষণা পরবর্তীতে যিনি 9টি মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে জেট ফোর্সের কমান্ডিং অফিসার হিসাবে, জেট ফোর্সের অধিনায়কত্ব করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিলেন মাননীয় স্পিকার। পরবর্তীতে ওখানে থেমে থাকেননি মাননীয় স্পিকার। ইয়েস, দিস ফ্যামিলি ক্যান ডু সামথিং স্পেশাল। কি করেছেন মাননীয় স্পিকার? 75-এর 7ই নভেম্বর জাতি যখন দিশাহারা হয়ে পড়েছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন ভেঙে গিয়েছিল, ক্যান্টনমেন্টের ভিতরে যখন সৈনিকদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, যখন জিয়া রহমানকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, মাননীয় স্পিকার, বাংলাদেশের সিপাহী জনতা সেদিন জিয়া রহমানকে কাঁধে করে বাংলাদেশের আবার ক্ষমতার ভার দিয়েছিলেন চালানোর জন্য। হ্যাঁ, উনি চালিয়েছিলেন, ভালোভাবে চালিয়েছিলেন, এবং দেশকে বহুদলীয় গণতন্ত্রের সৃষ্টি পুনরায় উনিই করেছিলেন। যেই চেতনা নিয়ে দেশকে স্বাধীন করেছিলাম, 25 মার্চের রাতে যেদিন স্লোগান দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে, বাংলার পুলিশ অস্ত্র ধরো, বাংলাদেশকে স্বাধীন করো, চেতনাটা ছিল সেদিন। 70-এর নির্বাচনের ফলাফল বাংলার জমিনে বাস্তবায়িত হয়নি বলে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রকে বাস্তবায়িত করার জন্য সেদিন যুদ্ধ করেছিলাম। আর সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল স্বাধীনতার ঘোষক, বীর নায়ক, রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। মাননীয় স্পিকার, এটা ইতিহাস জিয়া পরিবারের। জিয়া রহমান চলে গেলেন, বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে 91 নির্বাচনে জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় আসলেন। মাননীয় স্পিকার, আবার আসলো আরেকটি ইতিহাস, ফেসিবাদের জন্ম হলো। সেই ফেসিবাদের বিরুদ্ধে 13-14টি বছর, প্রায় 1.5 যুগ, আজকের প্রধানমন্ত্রী আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ, মাননীয় স্পিকার, প্রস্তুতি নিয়েছিল ফেসিবাদকে দূর করার জন্য। আজকে কষ্ট পাই মাননীয় স্পিকার, যখন কেউ কেউ ডান দিক থেকে আপনার সেই জুলাই মুভমেন্টকে নিজেদের ভিতরে নিয়ে যেতে চায়, তাদের জন্য বলি ভূগোল থেকে একটু লেখাপড়া করতে। মাননীয়
মাননীয় মন্ত্রী, আপনার সময় খুব সংক্ষিপ্ত, তারপরে 4 মিনিট দেয়া হলো, দয়া করে 4 মিনিটের মধ্যে শেষ মাত্র করবেন। 4? ধন্যবাদ। জি, ওই যে আমার এক বোন বক্তৃতা দিয়ে বলো এলাকার জন্য আরো 3 মিনিট, ওইটাও থাকবে থাকবে মানে যাক। মাননীয় স্পিকার, সরি মাননীয় স্পিকার, যে কথাটি বলতে চেয়েছিলাম, কোথায় আসছিলাম, ভূগোলে মাননীয় স্পিকার, আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন ঘটে সেটা একদিনে ঘটে না। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে লাভাটা বের হয় তা অনেক আগে থেকে সৃষ্টি হয়। জুলাই বিপ্লবের সৃষ্টি শুরু হয়েছে সেই 13 বছর 14 বছর আগে থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল, সকল অঙ্গ সংগঠন তিলে তিলে আগুনের সৃষ্টি করেছে। যে আগুন জ্বলেছিল সেই জুলাই বিপ্লবের মাধ্যমে সেই দিন ফেসিবাদকে বিদায় নিতে হয়েছিল। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি 71 দেখেছি। মাননীয় স্পিকার, বর্ডারে যুদ্ধ করেছি, বিলোনিয়া সীমান্তে। আজকে যারা গণতন্ত্রের সবক দিতে চায়, যারা 71কে 24-এর সাথে সম্পৃক্ত করতে চায়, খাটো করে দেখতে চায়, মাননীয় স্পিকার একটি কথাই বলতে চাই, ভালোভাবে আচরণ করে যাচ্ছি, বদ্ধতার সাথে দেশের বৃহত্তর স্বার্থে আমাদের নেতা জনাব তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। বিদ্যুতের সমস্যার সমাধানে সর্বদলীয় এই সংসদ থেকে কমিটি করেছেন। মাননীয় স্পিকার, বেশি বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করব। পাকিস্তানে গিয়েছিলাম 2004 সনে, জামাত ইসলামের একজন এমপি আমার সাথে গিয়েছিলেন সাফমা কনফারেন্সে। আমি মুক্তিযোদ্ধা জেনে পাকিস্তান অ্যাসেম্বলির একজন এমপি জামাত ইসলামের এমপির সাথে যে তুচ্ছ তাচ্ছিল্য আমাকে করেছিল, আই কান্ট ফরগেট দ্যাট সিচুয়েশন বিকজ আই ওয়াজ এ ফ্রিডম ফাইটার। কিন্তু তবু মাননীয় স্পিকার, দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে চুপ করে থাকি, কিছু বলি না। কিন্তু যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার, তোরা আল থামস, তোরা আল বদর। মাননীয় স্পিকার, স্বাধীনতার পরে ধানমন্ডির 2 নম্বরের সেই সারা ভবন হোয়াইট হাউস দেখেছি। হল থেকে একটি নান রুটি নিয়ে যেতাম আমরা, ছাত্রদের দল, একটি হাত বাড়িয়ে দিত সেই দর্শিতা বোনেরা। যেই মেয়েটির হাত সেই বয়সে হওয়ার কথা ছিল গোলগাল, সেই মেয়েদের হাত ছিল দুর্গন্ধে ভর্তি, চামড়া ছিল উস্কো খুস্কো, তারা দর্শিতা। কারো বুকে ছিল 8 মাসের সন্তান, কেউ ছিল অন্তঃসত্ত্বা, জীর্ণ শীর্ণ চেহারা। আজকে যদি আমাদেরকে বেশি খোঁচানো হয়, মাননীয় স্পিকার, সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা মুক্তিযোদ্ধা, দেশটাকে স্বাধীন করেছি, স্বাধীনতার পাওয়া সেই দেশটিকে গড়ার লক্ষ্যে ঐক্য করতে চাই, কিন্তু আদর্শের বিরুদ্ধে গিয়ে নয়। আমাদের সমঝোতা, এটা দেশের উন্নয়নের স্বার্থের সমঝোতা, আদর্শের সমঝোতা নয়। আমাদের বিরোধী দলীয় নেতা এখন নেই, উনি কালকে বলেছেন উনাকে কেন এত কসলায়। মাননীয় স্পিকার, আমি একটু কসলাইতে চাই। উনি কয়েকদিন আগে শিশু পরিবারে গিয়েছিলেন, শিশু হাসপাতালে গিয়েছিলেন। তো উনি যখন গেলেন, আমি বদ্ধতা স্বরূপ, উনি বিরোধী দলীয় নেতা, ওনাকে বললাম, মাননীয় বিরোধী দলের নেতা, আপনি তো গেলেন, আমাকে বললে তো আপনাকে রিসিভ করার ব্যবস্থা করতাম। কয় না না না, আপনার লোকজন ওইখানে মানুষ অনেক ইজ্জত করেছে। আমি কি জানলেন? খুবই ভালো ম্যানেজ করেছেন, রুগীরা বলেছে ভালো আছে, ট্রিটমেন্ট চলছে। আমি বলছি ধন্যবাদ। উনি তো একদিনও এই যে বিএনপি সরকারের নেতৃত্বে আমরা এত কষ্ট করে অতীতের সরকারের সকল ব্যর্থ, জি, ধন্যবাদ মাননীয় সদস্য। করবেন, অসংখ্য ধন্যবাদ, বসেন দয়া করে, ধন্যবাদ। জি, আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য, একটু বসেন দয়া করে। জি, আপনাকেও ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন মাগুরা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব নিতাই রায় চৌধুরী। জনাব নিতাই রায় চৌধুরী, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে।
মাত্র মাত্র 6 মিনিট মাননীয় স্পিকার। জি, ঠিক আছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে এই 6 মিনিট সময় দেওয়ার জন্যে। আমি জানি না এই 6 মিনিটে আমি কনক্লুড করতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করবো 6 মিনিটের আগেই আমি শেষ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি কয়েকটা ঘটনাকে রিলেট করে আমি একসাথে বক্তব্য রাখবো। সেটা হচ্ছে আমি আমার বক্তব্যের প্রথমেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার মহান ঘোষক, উনি যখন স্বাধীনতার ঘোষণা করলেন তখন আমি নিজে কানে শুনেছি। তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং 23 বছর বয়স, এবং কি ভয়ঙ্কর অবস্থা। 71 সালের 25শে মার্চের রাতের বেলা যখন তার ইয়াকা চলে গেছে, তার আগে সন্ধ্যার সময় কাউকে না বলে পাকিস্তানে ভুট্টো কয়েকদিন আগে চলে গেল। অর্থাৎ 7ই মার্চের পরে 15ই মার্চ থেকে লাগাতার 10 দিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে আলোচনা হচ্ছিল। তো শেখ সাহেবের কাছে ইয়াকা চলে যাওয়ার পরপরই চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় 1 লক্ষ সৈন্য এবং আর্মস অ্যামুনিশন সেখানে এসে জমা হলো। সন্ধ্যার পরে ছড়িয়ে পড়লো যে আজকে রাত্রেই পাক বাহিনী ক্র্যাকডাউন করবে, এবং ঠিক সেই কারণে একের পর এক 3টে গ্রুপ গেল শেখ মুজিবের কাছে। প্রথমে যুব দল গেল, তারপর একটা দল গেল, তারপরে সর্বশেষ গেল তাজউদ্দিন সাহেব, ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব এবং ডক্টর কামাল হোসেন। এরা বললো যে আপনি এখনই বেরিয়ে আসেন, আজ রাতেই আপনাকে অ্যারেস্ট করবে। উনি বললেন তোরা যা, তোরা পালা, আমি ওদের কাছে ধরা দিই। আমি ধরা না দিলে পাক বাহিনী ঢাকা শহর পুড়িয়ে দেবে। এই যে আমি ধরা দিই, এই ধরা দেওয়ার শব্দটার অর্থ হচ্ছে ইট ইজ ভলেন্টারিলি সারেন্ডার করা। অর্থাৎ পাক বাহিনীর কাছে স্বেচ্ছায় উনি ধরা দিলেন। শেখ সাহেব চলে গেলেন, তাজউদ্দিন সাহেবরা সহ সবাই পালিয়ে চলে গেল সীমান্তের ওপারে। এবং যখন উত্তাল বাংলাদেশের রাজনীতি, যখন সারা দেশে যুদ্ধ এবং বিদ্রোহ চায়, ঠিক সেই সময় এই অসহায় জাতি চারিদিকে যেভাবে ছড়িয়ে পড়লো, তখন জিয়াউর রহমান ঘোষণা করলেন আই রিভল্ট, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এখন বক্তব্য হলো, অনেকে বলেছেন যে পরের দিন উনি শেখ সাহেবের নামে ঘোষণা করেছেন। শেখ সাহেবের নামে ঘোষণা করা যদি করে থাকেন সে তো অন্যায় কিছু না, কারণ তাকে তো সবাই বলছে যে তিনি স্বাধীনতার, তিনি হচ্ছেন আমাদের স্থপতি। কিন্তু স্থপতি আমি বলতে চাই না, আমি বলতে চাই যে স্বাধীনতার মূল ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর আর সবাই জানে যে 9 মাস উনি যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, এবং অসীম বীরত্বপূর্ণ অবদান সৃষ্টি করেছেন। তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলেন, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, ক্ষমতা আসলেন, তখন উনি যে কাজগুলো হাতে নিলেন, আর আজকে তার সন্তান তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী সাহেব যে কাজগুলো করছেন এবং ম্যাডাম যে কাজগুলো করছেন, এই 3টেকে রিলেট করে আমি আমার বক্তব্যটা সংক্ষেপে বলে শেষ করব। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। শতকরা এখন 90 জন লোক এই গ্রামে বসবাস করে, তারা কৃষক এবং কৃষি নির্ভর গ্রামে যারা বসবাস করে। কিন্তু একটা সময় ছিল এদেশের 100 লোক, 100 লোকের মধ্যে 5% লোক শহর অঞ্চলে থাকতো, আর 95% লোকই ছিল কৃষক এবং কৃষি নির্ভর। এমনকি জমিদাররাও ছিল কৃষি নির্ভর, জোরদার জমিদাররা। এই কৃষি প্রধান দেশ, কি চমৎকার সুজলা সুফলা এই বাংলাদেশ, এখানে চারিদিকে নদ নদী, মাছে ভাতে এই বাঙালির দেশ। সেই কৃষকদের যা কিছু অর্জন আমাদের হয়েছে, সবই কৃষকদের ঘর থেকে এসেছে। এই বাংলাকে বলা হতো সোনার বাংলা।
সারা পৃথিবীর মানুষ তার ভাগ্য অনুষ্ঠানের জন্যে বাংলায় এসেছে, কিন্তু বাংলার মানুষ কখনো কোথাও যায় নাই। এখানে ওলন্দাজরা এসেছে, এখানে চাইনিজরা এসেছে, এখানে ফরাসিরা এসেছে, এখানে এখানে আফগানিস্তানের লোকজন এসেছে, কিন্তু বাংলার মানুষ কখনো যায়নি। 55 জন ফটকাবাজ ইংরেজ, তারা ফান্ড কালেক্ট করে করে নাম দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোথায় গিয়ে ব্যবসা করা যায়, বলে বাংলায় যাও। এখানে আপনার ইবনে বতুতা এখানে আপনার হিউয়েন-সাং এসেছিলেন 750 খ্রিস্টাব্দে। চীন দেশের সমস্ত জ্ঞান বিজ্ঞান শিক্ষা করার পরে অধিক জ্ঞান অন্বেষণ কোথায় গিয়ে করা যায়, কয়ে বাংলায় যাও। এখানে ইবনে বতুতা এসেছিলেন, তিনি তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছেন, এদেশে প্রবেশের 1000টি দরজা আছে, কিন্তু বেরোনোর কোনো পথ নাই। এত ঐশ্বর্য, এত প্রাচুর্য, এত সৌন্দর্যে ভরপুর ছিল আমাদের। মাননীয় সদস্য, সময় তো উত্তীর্ণ হয়ে গেছে, আর 2 মিনিট আপনার কথাই রাখলাম, আর 2 মিনিট। ধন্যবাদ। 5 মিনিট দেন তাহলে একটু ভালো। আমি বয়স্ক মানুষ, আমাকে দিলেন 5 মিনিট, আর একটু হাসপাতাল দেওয়ার কথা বলে আমাদের মানে স্বাস্থ্যমন্ত্রীকে দিলেন প্রায় 15 মিনিট। মানে এটা এত এত বৈষম্য আমরা চাই না। মাননীয় সদস্য, বৈষম্য হচ্ছে না। আমার 2 থানায় শিল্পকলা একাডেমি নাই, ওগুলা ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য কিছু নাই। তারপরেও 2 মিনিট, আপনার 2 মিনিট এখন স্টার্ট হবে, দয়া করে 2 মিনিট এখন স্টার্ট করেন। এবং বাদ্যযন্ত্র দেবো আপনি। যাই হোক, তো এখানে আমি যেটা বলতে চাই যে এই কৃষকের এই দেশে জিয়াউর রহমান এটা বুঝতে পেরে তিনি প্রথম এখানে খাল খনন কর্মসূচি, তিনি এখানে স্বেচ্ছাশ্রমের কর্মসূচি, এবং তিনি এই যে বৈচিত্র্যময় সমাজ ব্যবস্থায় বাংলার, সেখানে যে কুটির শিল্প গড়ে উঠেছিল, সেখানে কামার, কুমোর, নাপিত, ধোপা, হাড়ি, মুচি, ডোম, মেথর সবাই মিলে যে মিলিত সমাজ, সেই সমাজের বৈচিত্র্য উনি বুঝতে পেরেছিলেন। এবং সেই কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা হচ্ছে এথনিক্যালি আমরা বাঙালি, এথনিক্যালি কেউ গারো, কেউ হাজং, কেউ খাসিয়া, কেউ মারমা, কেউ মণিপুরি, এই এথনিসিটির জায়গায় আমরা যে বৈচিত্র্য রয়ে গেছে, জিয়াউর রহমান সেই বৈচিত্র্যের মাঝে ঐক্য আনতে চেয়েছিলেন। হি ওয়ান্টেড ব্রিং unity in diversity. He wanted to bring university in diversity. তিনি বৈচিত্র্যের মধ্যে ঐক্য আনতে চেয়েছেন, তাই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছিলেন। আজকে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যেটা অবজার্ভ করছে, যে মানুষ দেখছে সেটা দেখেন। প্রথম উনি কাজ শুরু করেছেন এই দেশের কৃষকদের জন্য, এই দেশের গরিব মেহনতি ভূমিহীন কৃষক, তাদের জন্য কাজ শুরু করেছেন। মাননীয় স্পিকার, বহু সংগ্রামের দেশ এই বাংলাদেশ। এখানে কালকে অনেকে বলেছেন, আমাদের প্রতিপক্ষ বিরোধী দল বন্ধুরা বলেছেন, এই যে ওহাবি আন্দোলন, ফারাজি আন্দোলন বা আন্দোলন, এগুলো ওনারা বলেছেন এটা ইসলামী আন্দোলন। এটা ইসলামী আন্দোলন না, এটা হলো ওহাবি আন্দোলন, ফারাজি আন্দোলন, সন্ন্যাসী বিদ্রোহ, নানকার বিদ্রোহ, তেভাগা আন্দোলন। সেই মানে মাননীয় সদস্য, এখনই আজান পড়বে, আমরা আজানের বিরতিতে যাচ্ছি, আপনি দয়া করে বসুন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিট বিরতি দেয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।